রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ অন্তিম পর্ব। আজকের এই পর্বের পর শেষ হয়ে যাচ্ছে আপনাদের আরেক নেতা সাহেবের কাহিনী। এখানে এই গল্পটার সমাপ্তি। এতদিন যারা প্রথম থেকে শুনলেন গল্পটা, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন কোনো গল্প শুনতে চান অবশ্যই বলবেন, চেষ্টা করব দেওয়ার। গল্পে ফিরে যাই। রাত 12টার কাছাকাছি শহরের আলো নিভে অর্ধেক চলে এসেছে। কমে এসেছে যানবাহনের ঘনাঘট শব্দ। কলিং বেলের শব্দ বেজে উঠতেই শেহরিন পড়ার মাঝে দৌড়ে যায় দরজা খুলতে। বাবা মেয়ে একসঙ্গে বাসায় ফিরেছে। আসার সময় সান্নিধ্য সাহমিকাকে নিয়ে এসেছে ওদের থেকে। সারাদিন শেষে ক্লান্তি মাখা প্রিয় মুখটা দেখি সান্নিধ্য তার প্রিয় ফুলকে আগলে নেয় নিজের মাঝে। রোজকার নিয়মের মতোই ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কপাল এঁটে দেয় গাঢ় চুমো। অনেক ক্লান্ত লাগছে আপনাকে। ওকে নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ডিনার রেডি করছি। এক্সাম না কালকে তোমার? যাও পড়তে বসো। সেন চোখ পাকিয়ে তাকায়। ওড়না দিয়ে সানিদের কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিতে দিতে বলে, এতক্ষণ পড়েছি, এখন একটু ব্রেক। কোনো সমস্যা হবে না, আপনি ফ্রেশ হয়ে নিন। আরও কোনো সমস্যা নেই, তুমি রুমে চলো। আমাকে রাগাবেন না নেতা সাহেব, যেটা বলেছি সেটা করুন। আমিও তো সেই কথাই বলতে চাই, সোজা রুমে যাও, কি করতে হবে সেইটা বলো। শেরিন সানিদের হার মানাতে মানাতে ক্লান্ত হয়ে ওঠে, কিন্তু সানিদ তার কথা কর্ণপাত করে না। মেয়েকে নামিয়ে দিয়ে সোজা পাঁচকলা করে তুলে নেয় তার অর্ধাঙ্গিনীকে। সেন আকস্মিক কাণ্ডে আতঙ্কিত চোখে তাকিয়ে বলে, হায় খোদা, আপনার হাত ভালো হয়নি এখনো। নেতা সাহেব, কি করছেন আপনি? নামান বলছি, নামান এক্ষুনি। কিছু হবে না মাই ডিয়ার, হাত ঠিক হয়ে গিয়েছে আমার। ফিজিওথেরাপি একরকম ব্যায়াম বলতে পারো। শেরিনকে ফের স্টাডি টেবিলে বসে দেয় সান্নিধ্য। অতপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা শীতল চাহনিতে তাকায়। ঠোঁটের কোণে মৃদু হাসি এঁটে শান্ত কণ্ঠে বলে, চেয়ার ছেড়ে উঠলে পানিশমেন্ট হবে। 10 মিনিট কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো, তাও সেটা মেয়ের সামনে। সো বি কেয়ারফুল। পর মন দিয়ে। শেহরিন গালে হাত দিয়ে হতাশায় মাখা চাহনিতে তাকিয়ে থাকে তার নেতা সাহেবের দিকে। কি বলবে এই মানুষটাকে? সকাল 6টায় বের হয়েছে, রাত 12টায় ফিরেছে, তাও সেম এনার্জি নিয়ে। এই যে দুটো চোখ ভরা তার ক্লান্তি, রেশ, তবুও সুন্দর করে প্রিয়তমার সামনে সেটা লুকিয়ে গেল। গলার স্বর তার ভেঙে গিয়েছে সারাদিন মিটিং মিছিলে। এদিকে প্রিয়তমার সামনে নিজের শীতল স্বরেই যেন ঝর্ণায় গা ভিজিয়ে দিচ্ছে। রাত 1টা ছুঁই ছুঁই। মেয়েকে কাঁধে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে ছোট্টখাটো রান্নার আয়োজন সেরে নেয় সান্নিধ্য। বিশেষ কিছু নয়, গরম গরম ভাত, সাথে ডিম ভাজি, আর ফ্রিজে আগে রান্না করা মাংস ওভেনে গরম করে আনারি হাতে। আসা মাত্র 10 মিনিটের মাথায় শাওয়ার সেরে কাজে লেগে পড়েছিল সে। পরনে সাদা টি শার্ট, তার তরকারির গাঢ় ঝোল লেগে আছে। লাগিয়েছে সাহমিকা। ডিম ভাজার সময় একটুখানি এদিক সেদিক দিতে রাজকন্যা ছাড়া পেয়ে তার হাতে রাখা মাংসের বাটির ঢাকনা থেকে আঙ্গুল চুবিয়ে নিয়েছিল তাতে। অতপর সোজা গিয়ে লাগিয়ে দিয়েছে তা বাবার টি শার্টে। লম্বা সময় ধরে এমন দুষ্টুমি, ছোটাছুটি, আর অবশেষে ক্লান্তি হয়ে বাবার কোলে উঠে ঘুমিয়ে পড়েছে সে। ফুপিমনির সাথে একটু একটু খেয়েছে রেস্টুরেন্টে, এজন্য তার মুখে তোলেনি কোনো খাবার। একদম গভীর নিদ্রায় টলে পড়েছে। কিচেনের সব কাজ গুছিয়ে সাহমিকাকে শুয়ে দিয়ে সান্নিধ্য প্লেটে খাবার নিয়ে এসে থিউ হয়ে শেহরিনের কাছে স্টাডি টেবিলের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ে সে। দক্ষ হাতে সুন্দর করে ভাতের লোকমা তুলে দেয় সামনে ধরে শেহরিনের। শেহরিন বই বন্ধ করে চুপচাপ বাড়ানো লোকমা মুখে তুলে নেয়। খাবার খেতে খেতে নেতা সাহেবের চোখের দিকে তাকিয়ে বলে, এত প্রশ্রয় পেয়ে পেয়ে আমার মাথায় চড়ে বসেছেন। তোমার স্থান আমার মাথাতেই। এত পারফেক্ট হাজবেন্ড হতে কে বলেছে? পারফেক্ট ওয়াইফের জন্য পারফেক্ট হাজবেন্ড হওয়াটা অনিবার্য। কথার যুদ্ধে আপনাকে হার মানানোর সাধ্য নেই আমার। হ্যাঁ, কিন্তু রাজনীতি নিয়ে কথা তুললে তখন আন্তর্জাতিক ডিবেট কম্পিটিশন করো আমার সাথে। সেন খাওয়ার মাঝে শব্দ করে হেসে উঠল। এই একটা লোক, আর তার এই একটা বিষয় যে কত কষ্টে হজম করে, সেটা তার বলার বাহিরে। রাজনীতি নিয়ে যখন কথা ওঠে, টেনে টেনে সে নিয়ে যায় সেই বিতর্কের পর্যায়ে। বেচারা জামাই সাহেব তার পারে না কিছু বলতে। দীর্ঘ সময় ধরে যুক্তি খণ্ডন, তর্ক বিতর্ক, অতপর একদম শেষে গিয়ে বউকে বিজয়ী ঘোষণা করে বাধ্য হয় সে হার মেনে নিতে ব্যক্তিগত নারীর কাছে। চিন্তা হচ্ছে নির্বাচন নিয়ে? না,
হচ্ছে না। এত নেগেটিভিটি ছড়াচ্ছেন আসিফ চৌধুরী আপনাকে নিয়ে, এরপরও একটু কুল আছেন কিভাবে? সানিধ্য সেনের মুখে খাবার তুলে দিতে দিতে ধীর গলায় বলে, নেগেটিভটাকে পজিটিভ হিসেবে নিয়েছে। তুমি প্লিজ এক্সামের মাঝে আমাকে নিয়ে ভাববে না। অনলি ফোকাস অন ইউর এক্সাম। লক্ষ্য খারাপ নেতা সাহেব। অতিরিক্ত ভালো হাজবেন্ড হয়ে যাচ্ছেন আপনি, অতিরিক্ত ভালো ওয়াইফ হয়ে আপনাকে হারিয়ে দিতে হবে। শেরিন চিকন কণ্ঠের প্রতিধ্বনি স্বরূপ কথা শুনে সান্নিধ্য নরম হাসে। মে মাসের সকাল, বাতাসে বসন্তের উষ্ণ আমেজ থাকলেও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রীষ্মের আগাম বার্তা স্পষ্ট। গাছের ডালে ডালে পাখিদের পরিচিত সুর ভাঙা, শহরে সকল মুখরিত হয়ে উঠেছে ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজে। রুমে টেবিলে ছেড়ে শেহরিন উঠে পড়ে, দুহাতে মুচড়ে আর মোগা ভেঙে নেয়। বিছানায় ঘুমন্ত দুটো প্রিয় মুখের দিকে তাকিয়ে মিষ্টি চুম্বন দিয়ে ছোট্টে ফ্রেশ হতে। 1.5 ঘন্টার মাঝে সকালের নাস্তা সহ মেয়ের খাবার তৈরি করে গুছিয়ে রাখে সে টেবিলে। আজ তার 9টার মধ্যে বের হতে হবে জন্য সান্নিধ্য বের হবে একটু দেরিতে, একদম শেফালি এলে। শাওয়ার নিয়ে রেডি হয়ে কোনো মতে একটু ব্রেকফাস্ট ছেড়ে নেয় শেহরিন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতের ঘড়ি পড়তে পড়তে আবারও মেয়ে এবং বাবাকে শীতল স্পর্শে ললাটে দেখে নেয়। নেতা সাহেবের কানে ফিসফিস করে বলে, আজকের দিনের জন্য শুভকামনা, সব কিছু ভালো হোক আপনার। সান্নিধ্য চোখ বন্ধ করে রেখে ঘুম ঘুম ভারী কণ্ঠ ঠেলে বলে, অলসো গুড উইসেস টু ইউ, ডু ইয়োর বেস্ট মাই ফ্লাওয়ার, ইনশাল্লাহ। শেহরিন বেরিয়ে পড়ে ব্যস্ত পায়ে। 4 চাকার গাড়িতে ভার্সিটিতে পৌঁছাতে লাগে না বেশি সময়। ভেতরে তার অস্থিতি উত্তেজনা। আজকের পরীক্ষা নিয়ে একটু বেশি নার্ভাস সে, ঠোঁট গলা শুকিয়ে আসছে কেমন যেন। দিগন্তের কিনারা থেকে সূর্য উঠেছে, ঠাঁই নেই দৌড় আকাশের বুকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তার তেজ, উত্তপ্ত মুখে হয়ে ওঠে চারপাশ। আকাশ স্বচ্ছ নীল, 2-1টা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে পালকির মতো। দেখতে দেখতে সকালের ভাব কমিয়ে বেলা এখন প্রায় দুপুরে। সূর্য এসে থেমেছে মাথার ঠিক ওপরে। ক্যাম্পাসে লম্বা লম্বা গাছের ছায়াগুলো কুঞ্চিত হয়ে এসেছে। 3 ঘন্টার পরীক্ষা শেষ হতেই বেরিয়ে আসে শেহরিন। আজ ছিল জিওটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সাম। ভার্সিটির মূল ফটকের সামনে এসে দাঁড়াতেই পিছু ডাকে পদযাত্রায় থামে সে। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় তার অতি পরিচিত বিচক্ষণ ক্লাসমেট তরুণা নিশি আরফিনদের। এমপি সাহেবের বেগম, আমাদের একটু হেল্প করুন রাস্তা পারাপার হতে। সেন ভুরু কুচকে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, কেন? ভিআইপি পার্সনদের জন্য রাস্তা ব্লক করে রাখা হয়েছে। আই মিন সাবেক এমপি সান্নিধ্য শাহজাহান খানের গাড়ি এখন পাস হবে। শেহরিন মূল ফটক হতে রাস্তায় খানিক নজর দেয়। এতক্ষণ নিম্নত চেতনায় হেঁটে আসছিল সে, খেয়াল করেনি সামনের রাস্তা ব্লক করা হয়েছে, কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না। 2 জন ট্রাফিক পুলিশ বাসের সঙ্গে সঙ্গে লাঠি নিয়েও রাস্তা ক্লিয়ারে ব্যস্ত। তো আফটার অল তুমি তো ওনার ওয়াইফ, ট্রাফিক পুলিশ তোমাকে ঠিকই যেতে দিবে, আমাদের তো আর যেতে দেবে না। এখন এমপি সাহেবের গাড়ি কখন আসবে সেটা তো ঠিক নেই, এতক্ষণ ওয়েট করবো আমরা। ট্রাফিক পুলিশকে আমার কিসের দরকার পড়েছে গিয়ে হুকুম জারি করার? সাবেক এমপি সাহেব আমার হাজবেন্ড হলেও তার প্রফেশনাল লাইফে আমি এই মুহূর্তে কোনো খাতিয়ারি রাখার প্রয়োজন বোধ করছি না। আর আমি ভার্সিটি স্টুডেন্ট পরিচয় এখানে দাঁড়িয়ে আছি, এমপি সাহেবের বইয়ের পরিচয় নয়। আরেফিন 2 হাত পকেটে রেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, এমপি সাহেবের পরিচয় তো প্রচারণা করেছ, মিডিয়ায় কত কথা বলেছ তখন। সেন স্মিত হেসে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়ায়, ঠান্ডা গলায় আরেফিনের দিকে তাকিয়ে বলে, কয়েকদিন পর 4th ইয়ারে উঠবে, এইটুকু বেসিক নলেজ অন্তত রাখা দরকার যে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, ভার্সিটি আর নির্বাচনের মাঠ ভিন্ন। এমপি সাহেব হওয়ার সুবাদে যদি ভার্সিটি স্যারেরা আমাকে একটা এক্সট্রা মার্ক দিত, এমপি সাহেবের বউ হওয়ার সুবিধে ভার্সিটির স্যাররা যদি আমাকে একটা এক্সট্রা মার্ক দিত, তাহলে আমিও তোমাদের মতো এক্সট্রা কেয়ার দিতাম। এখানে পদবীর কোনো মূল্য নেই, আমি তাই তোমাদের অতিরিক্ত সুবিধা দিতে পারছি না, সরি। আমার পক্ষে থেকে তোমরাও করো। শেহরিনের ঝাঁঝালো উত্তরে নিশ্চুপ হয়ে যায় 3 জনই। কেউ কারো মুখ খোলার সাহস পায় না, আর মনে মনে ভীষণ হয়ে ভাবে ওপরে ঠান্ডা থাকে, তবে মুখজুড়ে অমাবস্যা নেয় অন্ধকার। নিশি পরিস্থিতি সামলে দিতে জোরপূর্বক হেসে বলে, পরীক্ষা কেমন হলো আজকে তোমার? ভালো, তোমাদের কেমন হয়েছে? ভালো হয়েছে। সঙ্গে 3 জনই আশ্চর্য কণ্ঠস্বরে হকচকিয়ে ওঠে শেহরিন সাবলীল কণ্ঠে, অবাক হচ্ছে যে? অবাক হব না,
আজকের প্রশ্ন এত হার্ড ছিল, আমরা যতজনকে অক্স করেছি সবাই বলেছে এক্সাম খারাপ হয়েছে, একমাত্র তুমি বলছো ভালো হয়েছে। সিরিয়াসলি, রিল্যাক্স। এত অবাক হওয়ার দরকার নেই। প্রশ্ন হার্ড হলেও সবাই যে খারাপ করবে এমনটা না। এর মাঝেই দেখবে টপার হায়েস্ট মার্ক পেয়েছে। তোমার যেহেতু ভালো হয়েছে তুমি তাহলে ভালো মার্ক পাবে। জানি না অ্যাকচুয়ালি, দেখা যাক, আল্লাহ ভরসা। অপেক্ষা ঠিক 3 মিনিটের মাথায় সাই সাই করে সামনে দিয়ে চলে যায় 5টা গাড়ির সাথে 30-35টির মতো বাইক ধুলো উড়িয়ে তেজস্বী রোদে ভেদ করে ছুটে চলেছে গন্তব্যে। শেরিন কিছুটা দূর হতেই সানিতর গাড়ি দেখে চিনতে পারে। 3টের গাড়ির পর 4 নম্বর গাড়িতে ছিল নেতা সাহেব। আজকে তাদের গন্তব্য কোথায় সঠিক জানা নেই তার। কাল নির্বাচন, আজ ছোটাছুটি, এমন করেই চলবে। গোধূলি লগ্নের মায়া ছেড়ে পশ্চিম আকাশে ঢেলে পড়েছে সূর্য। সন্ধ্যার ঘোর কাটিয়ে রাতের সূচনা লগ্নে হালকা গোলাপি রাঙা সেই ডায়েরি আর কলম নিয়ে বেলকুনিতে বসে আছে শেহরিন। ঝুড়ো ঝুড়ো হাওয়া দুলতে থাকা চুলগুলো কানের পিঠে গুজে বেতের সোফাতে সে হেলান দিয়ে বসে পা গুটিয়ে কলমের কালি ছোঁয়া পৃষ্ঠে কাটিয়ে চলে সে। এক একটা ঝলকের সাথে মসৃণ পৃষ্ঠতা কৃচিত এক দৃষ্টে তাকিয়ে সে লম্বা পৃষ্ঠার দিকে, অতঃপর দৃষ্টিতে তাকিয়ে সেই পৃষ্ঠার দিকে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধেয় কামাল পাশা স্যার। এক তুচ্ছক্ষুণ্ণ গণনা। বাহিরে থাকা এক ছাত্রী আপনাকে নিয়ে লিখতে বসেছে আজ। সিভিল ডিপার্টমেন্টের মিডল বেঞ্চে বসা সে অনিয়মিত ছাত্রী যাকে আপনি পাশে ক্লাসে দাঁড় করাতেন, যে মেয়ে চোখে চশমা পরে নতজানু হয়ে থাকতো আপনার সামনে, হাজার অভিযোগের পাল্লা ভারী করে মুখে কুলু পেটে থাকতো চুপচাপ। আমি সেই আলোচিত রেজিস্টার নাম্বার 730, সাবরিনা শেহরিন অনিভা। স্যার, 4th ইয়ারে আপনার ক্লাস পাবো কিনা জানি না। আজকে আপনার সাবজেক্টের এক্সাম হলো। মনে হচ্ছে এখানে হয়তো বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, তাই আমার ভেতরে থাকা কিছু অব্যক্ত কথা পরিস্ফুটনের জন্য কলমটা তুলে নিলাম হাতে। জিওটেকনোলজিক্যাল সাবজেক্ট বেশি কঠিন একটা সাবজেক্ট। পার্সোনালি আমার কাছে পড়ার চেয়েও কঠিন লাগে আপনাকে স্যার। বইয়ের ভাজে ভাজে আপনার কঠোর চিত্তের স্পন্দন পেতাম, ভীষণ ভয় পেতাম। কখনো ভাবিনি এই সাবজেক্টটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে। তবে আমি আজ আমার ভয় কাটিয়ে আমার নিজস্ব চেষ্টায় কঠোর পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো এক্সাম হয়েছে আজকে। এতটা ভালো এর আগে কোনো এক্সামই হয়নি। প্রশ্নের অ্যান্সার অন্য সবার কাছে হার্ড হলেও আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আমি পুরোটা আমার মতো করে কভার করতে পেরেছি। আমি ভীষণ সন্তুষ্ট, পরিতৃপ্ত, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ চাই, যদি দুর্নীতি, পূর্ব আক্রোশ কিংবা ব্যক্তিগত আক্রমণ মনোভাব না থাকে, আমার বিশ্বাস সর্বোচ্চ নাম্বারটা হয়তো আমার দখলে থাকবে। ক্লাস টপারদের সাথে আমার কথা হয়েছে। তাদের ছোট ছোট দু একটা ভুল, সেগুলো আমি সহজে উত্তর দিয়ে এসেছি। আমি মোটেও অহংকার করছি না, আমি শুধু আমার কষ্টের প্রতিফলনগুলো চোখ বুলিয়ে নিজের ভেতরের আত্মবিশ্বাসটাকে টেনে বের করছি। আমার নির্ঘুম রাতের ফসল, আমার কঠোর অমাবস্যার ফসল। ঠিক যেমন কষ্ট করে কৃষক জমিতে ধান ফলায়, বিদ্রূপ আবহাওয়া না থাকলেও যে তেমন ভালো ফলনের আশা করে ঠিক তেমনই আমিও আশা করছি আমার মার্কস অনেক ভালো আসবে। আমি চাই আপনি আমার খাতা খুব ভালোভাবে দেখুন স্যার। খাতা দেখা শেষে আপনি যখন টোটাল মার্কস লিখবেন তখন আপনার বলা সবার জন্য সব নয়, এই কথাটা মিথ্যা প্রমাণ হয়ে যাক। আপনি দামি মূল্য মস্তিষ্কের একটি ছোট্ট অনুধাবন হোক। মানুষ চাইলে সব পারে। প্লিজ ডেঞ্জার দিয়ে জাস্টিফাই করবেন না স্যার। সরি, এখানে জেন্ডার হতো। মেয়ে মানুষ শুধু ঘর সংসার সামলানোর জন্য না, এমন ধারণা ফিকে হয়ে যাক মলিন রোদের মতো। মেয়েরা সংসারের ধর্ম বোঝে, মেয়েরা বাচ্চা কাচ্চা সামলায়, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। বড় বড় সেক্টরে ফিমেল পদচারণা থাকে ঝরঝরে কাচের মতো, যেখানে সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে কংগ্রাচুলেট করে বলে, ইউ ডিড ইট গার্ল, আই এম ভেরি প্রাউড অফ ইউ স্যার, অ্যাজ আই এম হিউজ ওয়াইফ। মানে হচ্ছে, সরি টু সে, লেখিকা হচ্ছে ইংলিশ শব্দগুলো বাংলায় লিখছে, তো এই জন্য আমার আউল ফাউল হয়ে যাচ্ছে। স্যার, অ্যাজ এ হাউস ওয়াইফ আমার মন যেমন সংসারে থাকবে,
অ্যাজ এ স্টুডেন্ট আমার মন সেরকম পড়াতেও থাকবে। ইন ফিউচার আমি খুব বেশি বড় পথে অবিনষ্ট হতে চাই না। পারলে আগে অনুমোদিত ইঞ্জিনিয়ার শব্দটা বসাবো ইনশাল্লাহ। গভর্নমেন্ট হোক কিংবা কর্পোরেট জব সেক্টর হোক, নিজের মেধায় যাচাই অবশ্যই করব ইনশাল্লাহ। আমার অপমান যদি কোনো অভিযোগ নেই স্যার, রয়েছে শুধু অনুনয়। প্লিজ স্যার, আমার মতো শেহরিনদের ভেতরে ক্ষয় করবেন না। স্বচ্ছাইকে নিজের স্বপ্ন বিসর্জন দিতে বলুন। পরিস্থিতি, পরিবেশ, অবস্থান সবসময় আমাদের অনুকূলে থাকে না। অনেক কিছুর সঙ্গে লড়াই করে নিজের জায়গা ধরে রাখতে হয়। একটা মেয়ের জীবনে অনেক অজানা গল্প থাকে, অনেক কষ্ট লুকায়িত থাকে তার পেছনে। তার পিছিয়ে পড়ার কারণ অনেক থাকে, তাই বলে সে যে জীবনে কিছু করতে পারবে না, এই তিক্ত কথাটা মাথায় না আসুক। ইফ দেয়ার ইজ গুড গ্রেস, ইফ দেয়ার ইজ হাজব্যান্ডস সাপোর্ট, ইফ দ্য ফ্যামিলি ইজ সিচুয়েবল ফর এ গার্ল, then she can do anything. She just need a little back support to prove herself. আপনি সম্মানিত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। আপনার চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা আমি করি না। তবে ডায়েরির ভাঁজে লুকিয়ে থাকুক আমার নীরব প্রত্যুত্তর। সেই দিন যে প্রশ্নগুলো আমার গলায় কাটার ন্যায় বেঁধেছিল, আজ কলমের কালিতে তা উড়িয়ে দিলাম। আমার পরীক্ষার খাতা হোক এসব কিছুর নির্ভেজাল উদাহরণ, যে উদাহরণ আপনার অন্তরে চার পাল্লার কপাটযুক্ত জানালা খুলে দিতে সক্ষম হবে। আপনার হৃদয়ের সহানুভূতির হাওয়া বইবে, অনুপ্রেরণা দিয়ে বলবেন, মানুষ চেষ্টা করলে সব অর্জন করতে পারে, এগিয়ে যাও, ভয় নেই। আজ এই পর্যন্তই, অনেক লিখে ফেলেছি, আবেগী হয়ে উঠেছি। ভালো থাকবেন স্যার, ভালো হোক আপনার। মায়া কি? খুব সহজ উত্তর, ছোট শব্দ কিন্তু ভরাক্রান্ত অনেক। মায়া হলো পরের জন্য নিজের একটু আত্মরেখা দেওয়া, যেমনটা মা রাখে সন্তানের জন্য, বন্ধু রাখে বন্ধুর হৃদয়ের জন্য, কিংবা একজন প্রেমিক রাখে প্রেমিকার জীবনে। কিন্তু সমস্যা হলো তখন যখন আমরা এই মায়ার সুতো দিয়ে নিজেকে বেঁধে ফেলি, মায়ের জালে এমনভাবে আটকে যাই যে নিজের পাল ছেড়ে পরের নৌকায় অস্তাল ঝুলিয়ে থাকি, নিজের পথ ভুলে পরের চিহ্ন পথে হাঁটি। তখন এই মায়া হয়ে ওঠে বিষাদমাখা কারাবাস। সে ঋণ টের পায় সেই বিষাদমাখা কারাবাসের অনুভূতি, যার ফলে চোখ দিয়ে টুপটুপ করে ঝরে পড়ে এক ফোঁটা নির্মদ পানি। নিজের মনের সঙ্গে কথোপকথনের মাঝে আবেগী হয়ে ওঠে সে, ভেতরটা পুড়ে যায় নরম যন্ত্রণায়। হাতের লাগেজটা সে শক্ত করে চেপে ধরে পুরো রুমের কোণে চোখ বুলিয়ে নেয়। আজ তার ছোট এই সংসার ছেড়ে যাওয়ার দিন, আসল নীড়ে ফিরে যাওয়ার তোড়জোড়। কাল রাত হতেই প্যাকিং শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস সব রাতেই স্থানান্তর করা হয়েছে সুখনিবাসে। এখন শুধু বাকি ঘরের সমস্ত ফার্নিচার, সেগুলো কালকে নিয়ে যাওয়া হবে। আজকের জন্য বন্ধ রাখা হয়েছে সব কাজ। শাহজাহান সাহেব হুট করে কালকে রাতে ফোন দিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নেতা সাহেবকে। জোর গলায় আদেশ দিয়েছেন বউ বাচ্চা নিয়ে এখনই সুখনিবাসে ফিরতে। যে কোনো কথা, কোনো প্রকার এক্সকিউজ শুনতে রাজি নয়। যদি নেতা সাহেব সে আদেশ অমান্য করে, তাহলে সে নিজে গিয়ে বৌমা নাতনি নিয়ে আসবে। শানি তো চেষ্টা করে বাবাকে শান্ত করে বোঝাতে, তার অতি শীঘ্রই ফিরবে এই আশ্বাস অনেকবার দিলেও তা বিশেষ একটা কাজে লাগে না। শাহজাহান সাহেব নিজস্ব সিদ্ধান্তে অনড়, সে কোনোভাবেই কোনো কিছু মানতে নারাজ। শানিতবার বাবার হঠাৎ এমন একরোখা সিদ্ধান্তে প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলো, পরবর্তীতে বুঝতে পারে এটা তার একার কাজ না, সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে বাসিয়ে ফিরিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করা হয়েছে। এর পেছনে কাদের হাত রয়েছে সেটাও সুস্পষ্টভাবে বুঝতে পারছে। বাবাকে নিয়ে তার কড়া হুঁশিয়ার দিচ্ছে, যাতে সে মানা না করতে পারে কোনোভাবে। অগত্য নেতা সাহেব বাধ্য হয়ে রাজি হয় সুখনিবাসে ফিরতে, নির্বাচনের কথা ভেবে। সে আর বাড়তি ঝামেলা করছে না। শাহজাহান সাহেব ছেলের রাজি হওয়া মাত্র গাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু নেতা সাহেব শেহরিন সহমিকাকে নিয়ে ভোরে ফিরবে বলে জানিয়েছে। সেই গাড়িগুলো প্রয়োজনীয় সব জিনিস পাঠিয়ে দেয় আগে। সে থেকে সেনের ঘুম নেই চোখে, আনন্দ কষ্ট চিন্তা তিনটার সংমিশ্রণে আবিষ্কার করে আজকের দিনটা। আজ ছেড়ে যাওয়ার দিন, আজ নতুনভাবে প্রবর্তনের দিন, আজ নেতা সাহেবের যুদ্ধের দিন। একদম খালি হাতে এসেছিল সে এই অ্যাপার্টমেন্টে, কিছু জানতো না, বুঝতো না। কত ভয়ে ভয়ে কেটেছে দিনগুলো। দীর্ঘ রাত্রি, নিঃসঙ্গতা, প্রতিটি ভোর আলো আঁধারের খেলা, কঠিন সময়, কঠিন মুহূর্ত। ভাবলের গায়ে কাটা দিয়ে যায়।
লোহার ধাঁচে গড়েছিল সে নিজেকে, নিজের প্রচেষ্টায় সংসারে হাতে ঘড়ি নেওয়া, ধীরে ধীরে সবকিছু আয়ত্তে নিয়ে আসা, রক্তে মাংসের গড়ায় একটা ভ্রূণকে বুকের মাঝে স্থান দেওয়া, আরো কত কি। এই ছোট সংসার শেরিনকে দুহাত ভরে দিয়েছে, তাকে একজন সংসারী নারী, একজন মা, একজন স্ত্রী হিসেবে স্বয়ংপূর্ণভাবে তৈরি করেছে। এই যে বুকের ভেতর অসম বেদনার দগ্ধ হয়ে আছে, দিক বিদিক হারিয়ে দেওয়ালগুলো স্পর্শ করে যাচ্ছে, কি যে কষ্ট হচ্ছে সে প্রকাশ করতে পারছে না, শুধু চোখের পানিতে গাল ভিজিয়ে তুলছে চুপি সারে। কিচেনে হতে ভেসে আসা ব্যস্ততার সুর, প্রেসার কুকারের সিটি, শেফালির তীক্ষ্ণ ধ্বনি, ড্রয়িং রুমে চায়ের আড্ডা, হাসির প্রতিধ্বনি, বারান্দার গ্রিলে চাঁদ দেখার অসংখ্য সন্ধ্যা। আজ সব স্মৃতির কোটরে মুখবন্দি। এই অ্যাপার্টমেন্টের জন্য কেউ আসবে, অন্য কেউ পাতবে ছোট সংসার, ঢেকে যাবে তার স্পর্শ, তার ভালোবাসা, তার কুণ্ঠা। মায়া এমনই এক শিকড়, যা শুধু মানুষের মনে প্রাণে নয়, জড় বস্তুর মতো গেঁথে থাকে অবিচ্ছেদ্য বন্ধনে। আর যখন সেই মায়ের বন্ধন ছিঁড়ে যায়, তখন সৃষ্টি হয় শূন্যতা। আর এই শূন্যতা এতটাই গভীর যে নিজের কান্নার শব্দ গুঞ্জন করে। শেহরিন শেহরিন পুরুষালী গলা কণ্ঠ হতে ব্যস্ত হয়ে ডাক শুনে পিছু ঘুরে তাকায়, চোখ তার লাল টকটকে জলে ভাসা, চেহারায় নেমে এসেছে এক ধরনের বিধ্বস্ততা। সানিধ্য দরজা ছেড়ে ভেতরে আসা মাত্র সেনকে দেখে থমকে যায়, ব্যস্ত স্বরে, রূঢ় মুহূর্ত, বিস্মিত চোখে তাকিয়ে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? নেতা সাহেবকে দেখা মাত্র শরীর কেঁপে ওঠে শেরিনের, অজান্তে মুখ হতে বেরিয়ে আসে অস্ফুট এক সুর। দু চোখ ভরা জল নিয়ে লাগেজ ফেলে সে ছুটে যায় সানিদের কাছে, দৌড়ে গিয়ে দুহাতে ঝাপটে ধরে তাকে, গলায় মুখ লুকিয়ে দেয় সুঠাম বুকের মাঝে। এই মুহূর্তে লাগে না তার নিঃশব্দ কান্নার জন্য মুখরিত কিছু, ভেতরে জমানো ছেড়ে যাওয়া কষ্টটা উগরে ওঠে বাধাহীনভাবে, ভেঙে পড়ে সে কান্নায়। সানিধ্য অবাক হয় সেনের এমন ভঙ্গুর রূপ দেখে, এমন বাচ্চাদের মতো উচ্চ শব্দে কান্না সে আগে কখনো কোনো পরিস্থিতিতে করতে দেখেনি তার অর্ধাঙ্গিনীকে। শানি তো একইভাবে স্থির থাকে, সময় দেয় শেহরিনকে। যদিও সময় নামক শব্দটা আজকের দিনে তার কাছে ভীষণ দুর্গম একটি বিষয়। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আছে ভীষণ গুরুত্বপূর্ণ। ফোনের ওপর ফোন, দল হতে নানান কথাবার্তারা, বিপক্ষ দল হতে চাপ, তবুও সবকিছু ছাপিয়ে সে নীরব তার জারুল ফুলের কাছে। কেননা এই ফুলের পাপড়ি তার কাছে অতি মূল্যবান। সামান্য আঘাত লাগার সাহস কিংবা স্পর্ধা নেই তার। স্ত্রী কন্যাকে সুখনিবাসে পৌঁছে দিয়ে তবেই সে যাবে তার যুদ্ধের ময়দানে। আমার কেন এত কষ্ট হচ্ছে নেতা সাহেব? মনে হচ্ছে নিজের লালন করা বাচ্চাকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ কেন আমার মাঝে এত মায়া দিয়েছে যে ছেড়ে যাওয়ার কষ্টটা আমি মেনে নিতে পারি না। নিজেকে শান্ত করো শেহরিন, তোমার এই কষ্টগুলো প্রমাণ করো তুমি সত্যি ভালোবেসেছিলে এই সংসারটাকে। মায়া চলে গেল যে বেদনা থাকে, তা কখনো ভালোবাসার ছায়া। যখন ছায়া পড়ে থাকে তখনই প্রমাণ থাকে যে কোথাও না কোথাও আলো ছিল। তুমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার ছায়া, তোমার স্পর্শ, তোমার সব কিছু এই বাসায় থেকে যাবে আজীবন। মায়ার মাঝে এত কেন গভীরতা? আমার মনে হয় মায়া হলো একটি স্বর্গীয় অভিশাপ, যা ছাড়া বাঁচা যায় না, আবার জানিয়ে বাঁচাও কঠিন। কিন্তু এই সৌন্দর্য হলো এখানেই। মায়ায় জড়িয়ে পড়ার সাহস আমাদের সংবেদনশীল করে তোলে, আর মায়া হারানোর বেদনা আমাদের আরও শক্ত করে তোলে। দুটোরই প্রয়োজন আছে আমাদের। এভাবেই ভেঙে পড়লে কি চলবে বলো? শানিত নিচু হয়ে থুতনি ঠেকায় শেহরিনের চুলের মাঝে, এক ফোঁটার গাঢ় চুমু রেটে দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয় স্বর্ণ পরে। অতঃপর শান্ত কণ্ঠে বলে, তাহলে যাওয়া যাক নতুন গন্তব্যে। গাড়ি ছুটছে ফাঁকা রাস্তার অদম্য গতিতে। শেহরিন দুহাত ভাঁজ করে উইন্ডোতে মাথা রেখে চলেছে। ভোরবেলার এক অপার্থিব সৌন্দর্য একচিত্তে দেখতে দেখতে কৃষ্ণ বর্ণের আঁচল ছড়িয়ে পূর্ব দিগন্তে হলুদ ও কমলা রঙের আভা ধীরে ধীরে ফুটে উঠছে। চোখে মনে হচ্ছে যেন অদৃশ্য শিল্পী এক সুবিশাল ক্যানভাস জল রঙের মতো মমতার তুলি বুলিয়ে দিয়েছে। ভোরের মিষ্টি মধু ভাবনার মাঝে দূরত্বের পরিক্রান্ত ক্রমশ কমে আসে। হলিক শহরের সেই মাথা উঁচু করা রাজকীয় বাড়ির কাছাকাছি আসতেই বড় ফটকের দুই পাল্লা খুলে যায়। দাঁড়িয়ে স্বাগতম জানায় নিরে ফিরে আসা আপন মানুষদের। গাড়ির অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই ভেতর হতে ছুটে আসে
সানজি, তানিশা, তাসিন, লতা আনন্দ উচ্ছ্বসিত উপচে পড়ে মুখরেখায়। সান্নিধ্য প্রত্যেকের ভাবমূর্তি দেখে একদম নিশ্চিত হয় এরাই শাহজাহান সাহেবকে গরম দুধের ন্যায় উতলিয়ে তুলেছিল তাদের ফেরাতে। নেমে পড়ে সে গাড়ি হতে। অপরদিকে বাবার কাঁধে মাথা নিয়ে ঘুমোচ্ছে সাহমিকা। রাতে দেরি করে ঘুমানোর দরুন এখনো সে গাঢ় নিদ্রায় আবেশে জড়িয়ে, যা ভাঙতে সময় লাগবে আরো 2 ঘন্টা। রাজকন্যার ঘুমন্ত মুখ দেখা মাত্রই মন খারাপ হয়ে যায় প্রেমিক পুত্র তাসিন সাহেবের। হাসি হাসি মুখটা উবে যায় মুহূর্তেই। সাহমিকার জন্য তার সকাল সকাল ওঠা, নয়তো এত সকালে তো ঘুম নামে না, ঘুম ছোটে না তার চোখ থেকে। ইচ্ছে ছিল সবার মতো সেও টুকটুকে গোলাপ দিয়ে রাজকন্যাকে বরণ করবে, ফ্রেন্ডশিপ করবে, যাতে তাকে দেখে রাজকন্যার ভয় না পায়। কিন্তু হলোটা কি? রাজকন্যা নিজেই যে গভীর ঘুমে আচ্ছন্ন। বুকের ভেতরে মজনু সাহেবের শুরু হলো ফের করুণ সুর। এত কষ্ট রাখার সত্যি আর তার বুকে জায়গা নেই, মেনে নিতে পারছে না এমন কিছু। সেন সমস্ত বিষাদ ঝরে ঠোঁটের কোণে অতস্ফুত হাসি আনে। মাথার ওড়না ঠিকঠাক টেনে নিয়ে ধীর পদস্থে নেমে আসে গাড়ি হতে। নামা মাত্রই সবাই চেপে পড়ে তার ওপর। সকাল সকাল উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে ওঠে নির্মল আত্মা। রাজকন্যা ঘুমাচ্ছে বিধায় তার মৌনতা অবলম্বন করে সদরে সম্ভাষণ জানায় আগামী অতিথিদের। সান্নিধ্য কোল হতে সৌমিকা ধীর স্থিরে কোলে তুলে নেয় সানজি। তার পাশে পিছু ঘুরে দেখে তাসিন। পরনে প্যান্টের পকেটে ঝুলে থাকা একখানা গোলাপ, কিন্তু বোকা প্রেমিক গোলাপের মাথাটা ভেতরে ঢুকিয়ে ডালের অংশটা রেখেছে বাহিরে। কে জানে সৌমিকার মতো গোলাপটাও বুঝি এতক্ষণে নেতিয়ে গেছে ঘুমে। মুখের অভ্যন্তরে সামান্য হাসিতে এক গাদা গোলাপের পাপড়ি আর গাধার ঝুড়ো ফুলের ছিটে। তিথি, তানিশা, লতা মুখে সবার প্রাণখোলা হাসি ল্যাপটানো। মিষ্টি হাতে সামনে দাঁড়ানো মিসেস নাজনীন, সঙ্গে তার যা মিসেস নীলুফা। সেন অপ্রত্যাশিত এই আয়োজন দেখে বিস্তার অবাক হয়। বিশ্বাস হয় না সত্যি দেখছে না মিথ্যা। সশরীরে উপস্থিত থেকেও সবকিছু ভ্রম মনে হচ্ছে। দুটো মানুষ অপছন্দের তালিকায় নাম লিখিয়ে সেই বাসা হতে বের হয় একা। তার তার একমাত্র ভরসাস্থল তার নেতা সাহেবের হাত ধরে একসময় যাওয়ার আগে বলে গিয়েছিল একদিন সে নিজের ব্যর্থতাগুলো জয় করে আবারও মাথা উঁচু রেখে এই সংসারে ফিরবে। সময় কিভাবে চলে যায়, কোথায় দিয়ে যায়। আজ সেই দিন, আজ সেই মুহূর্ত। শাশুড়ি মা আর বড় জায়ের সুলবিদ্ধ চোখ আজ তার প্রতি প্রসন্ন স্নিগ্ধ, চোখে মুখে অপার স্নেহ মমতায় ভরা। ছেয়ে গেছে ভালোবাসার চিহ্ন। শেহরিন ছুটে গিয়ে যেতে ইচ্ছে করে, এক নিভু কোণে ডায়েরি হাতে, তার ভেতর অব্যক্ত কথাগুলো অস্ফুটভাবে বলতে। ও সময় তুমি এত কেন অদ্ভুত বলো তো? ক্যাম্পাসের কাটা বৃত্ত একে জীবনে ঘুরিয়ে আনলো মুহূর্ত। এই তো বের হলাম সেদিন কাঁচা হাতে, কিন্তু কিছুই করিনি অজুহাতে। অথচ আজ তুমি আমাকে সব পাইয়ে দিয়েছো বিনা পয়সার মূলধনে। মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় শেহরিনকে অভ্যন্তরে। হাতে দেওয়া হয় শুকনিবাস বাগানে ফুটন্ত টকটকে গোলাপ। মিসেস নাজনীন নিজ গলায় হতে একখানা স্বর্ণের চেন খুলে পরিয়ে দেয় তার বৌমার গলায়। শেহরিন অপচিত্ত জানালো শোনে না তার কথা। অন্যদিকে সান্নিধ্য মিষ্টিমুখ করাতে নিলে সে তো মুখে তোলে না মিষ্টি, উল্টো অসহায় কণ্ঠে বলে এসব করতে সময় নষ্ট করার কি দরকার? তোকে কে আটকিয়েছে? আমরা তো বরণ করছি আমাদের বউকে, তুই সাথে দাঁড়িয়ে আছিস। মিষ্টির অফার না করলে খারাপ দেখায়, তার জন্য করলাম। তোর কোনো কাজ নেই এখানে, যেতে পারিস। তানিশা বেকা দেয় কথায়। সান্নিধ্য কপাল ভাঁজ করে। উপস্থিত সবাই হেসে ওঠে শব্দ করে। মিসেস নাজনীন ছেলের দিকে তাকিয়ে কোমল গলায় বলে, আজে বাজে কথা বলবি না তানু, আজকে আমার ছেলের জীবনে বিশেষ দিন। সান্নিধ্য তুমি বের হও, সারফাজ তোমার অপেক্ষায় থেকে থেকে বেরিয়ে পড়েছে। সান্নিধ্য অর্ধাঙ্গিনীর প্রতি দায়িত্ব পালন শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ছুটে যায় নিজ কাজে। আর এক মুহূর্ত নষ্ট করতে চায় না। সময় যে হাতে নেই। ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। চোখের পলকে বাড়ির বাইরে অপেক্ষীয়মান 3টে গাড়ি ধুলো উড়িয়ে ছুটে যায় নির্বাচন প্রাঙ্গণে।
সাংবিধানিক নিয়ম মেনে সকাল ৮টা হতে সান্নিধ্য নির্বাচন বুথের কার্যালয় থেকে বের হয়ে যায় গন্তব্য তার নিজস্ব ভোট কেন্দ্র। দলীয় গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা হয় সে। পরনে সাদা রঙের পরিচ্ছন্ন পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, চোখে মুখে অস্থিরতার ভাঁজ বুঝেও যেন বোঝা যায় না তার। নিয়ম মেনে ঠিক ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্ধারিত ভোট কেন্দ্রে সাবেক এমপি সাহেবের পা রাখতেই চারপাশ উপচে পড়ে গণমাধ্যম কর্মীদের ভিড়ে। কেউ কেউ মাইক্রোফোন হাতে, কেউ বা ভোট শুরুর আগেই পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। কেউ কেউ গণভোট প্রয়োগের দৃশ্য ক্যামেরাবন্দি করতে মরিয়া। নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় গণমাধ্যম এড়িয়ে সান্নিধ্যকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রে প্রবেশ করা মাত্র সেখানে আয়োজিত প্রিসাইডিং অফিসারের সাথে হ্যান্ডশেক করে সে। সেই সাথে অনুরোধ করে তাদের ভোট কেন্দ্রের অভ্যন্তরে নির্বাচন কমিশনের যাবতীয় নিয়মকানুন ও শৃঙ্খলতা বজায় রেখে কার্যক্রম চালাতে। ভোটার হিসেবে নিজের কাঙ্ক্ষিত ভোট প্রদান করে সান্নিধ্য আঙ্গুলে উন্মোচনকারী চিহ্নে। গোপন কক্ষে গিয়ে ব্যালট বক্সে পুরো দেয় তার কাগজ। এখানে পুড়ে দেয় হয়তোবা। ভোট শেষ হওয়া মাত্র মিনিট কয়েকের মাথায় বেরিয়ে আসে সে। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আবারও প্রশ্নের সম্মুখে পড়ে। কিছুটা সময় দাঁড়াতেই আবারও প্রশ্নের সম্মুখে পড়তে হচ্ছে দেখে কিছুটা সময় হাতে রেখে একে একে জবাব দিতে থাকে সকল প্রশ্নের। গম্ভীর মুখরেখায় দৃঢ় কণ্ঠে বলে, আমি চাই ভোটাররা ভয় ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি যে সংবিধান ও আইন অনুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন। জনগণের রায় আমি মাথা পেতে নিব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোদমে শুরু হয়ে যায় ভোট গ্রহণ। সাধারণ জনগণ ভিড় উপচে সান্নিধ্য। একাধিক গাড়িবহর ছুটে যায় একের পর এক কেন্দ্রে। পরপর পতেঙ্গা, খুলশী, চান্দাপুর, তারপর আসনের বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ। প্রতিটি কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সবার থাকার স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাসির চৌধুরীর অনেক লোকই তার চোখে পড়েছে কেন্দ্রের বাহিরে। অকাজ করার সম্ভাবনা কমাতে সে নিয়োজিত করেছে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে সংক্ষেপে পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করে গেছে। বেলা 2টো। নাজিরহাট পরিদর্শন শেষে লাঞ্চের ব্রেকে সান্নিধ্য থেকে থিউ এসে কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ে লম্বা সময় ধরে ছোটাছুটি শেষে অফিসে বসতেই তার প্রধান নির্বাচনী এজেন্ট এবং দলীয় নেতার সাথে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ভোটের গতি প্রক্রিয়া, বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। প্রতি কেন্দ্রে নিয়োজিত এজেন্ট রেখেছে সে, যাদের মাধ্যমে প্রতিনিয়ত রিপোর্ট থাকছে তার কাছে। হ্যালো, জাফরিন তালুকদার বলছি স্যার। জি বলুন। স্যার, আমি আমার কাজ করে ফেলেছি, সেই সাথে আপনার পেছনে লেগে থাকা একটা কাঁটা উপড়ে ফেলেছি। সান্নিধ্যের সমান্তরাল ভুরু কুঁচকে উঠে দাঁড়ালো। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে নজর রেখে গম্ভীর কণ্ঠে বলে, কোথায় এখন আপনি? আর 5 মিনিট পরেই সমস্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। খুঁজে পাবেন আমায়। আমি কোথায় আছি আমি খুঁজতেও চাই না আপনাকে, বাট আপনি যে কাজটা করেছেন সেটার প্রসঙ্গে বলুন। আনারুল আজিমের একমাত্র পুত্রকে আমি হত্যা করেছি আজ ভোরে। প্রাক্তন শ্বশুর সাহেব নির্বাচন বাদ দিয়ে এখন ছেলেকে নিয়ে ব্যস্ত আছে। নাসির চৌধুরীর সাথে আপনাকে নির্বাচনে হারানোর জন্য একটা বিরাট প্ল্যান আমি ভেস্তে দিয়েছি। নাসির চৌধুরী একা এখন তার কিছু করার সাহস পাবে না, কারণ তার সঙ্গী এখন ব্যস্ত ছেলের দাফনে। ধন্যবাদ নেতা সাহেব, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আজকে রাত থেকে আমার শান্তির ঘুম হবে। শুভকামনা আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য। সান্নিধ্য শরীর এলিয়ে দেয় চেয়ারে। স্থির মুখরেখায় ভরাট কণ্ঠে বলে, আমার ওয়াইফের ফ্রেন্ড ছিলেন এককালে আপনি। সেই হিসেবে আপনার চাওয়ার চেয়ে অতিরিক্ত সাহায্য করেছি আমি, নয়তো করতাম না। কারণ এখানে আমার লাভ নেই কোনো, উল্টো আপনি যা করেছেন তাতে আমার ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। বাট I will manage it. ফোনের ওপাশের মানবী নীরব হয়ে যায় কয়েক মুহূর্তে। ধপ করে নিভে আসা গলায় কঠিন অবিশ্বাস্য কণ্ঠে, আপনি জানতেন আমি শিরিনের বেস্ট ফ্রেন্ড ছিলাম? আমার অ্যাপার্টমেন্টে আপনাকে প্রবেশের অনুমতি আমি এমনি দেইনি। আমার সঙ্গে যারা পার্সোনালি দেখা করতে আসে আমার লোকেরা আগে থেকে তাই নারী নক্ষত্র উদ্ঘাটন করে, তারপর মেলে পারমিশন। কঠিন মস্তিষ্কের মানুষ দেখছি আপনি, অথচ আপনার সঙ্গে সেদিন কথা বলার সময় আপনার ভঙ্গিমা, প্রশ্নের ধরন দেখে আমি ক্ষুণ্ণাক্ষরে বুঝতে পারিনি আপনি আমাকে চেনেন।
তবে একটা অনুরোধ, ক্ষণস্থায়ী এই পরিচয়ে যে সমস্ত ঘটনা ঘটেছে শেরিনের তা অজানা থাকুক। সানিদ কান হতে ফোন নামিয়ে ফেলে আব্রাহামের দিকে তৎক্ষণাৎ। জাফরিন সম্পর্কিত সংরক্ষিত সকল তথ্য এবং রেফারেন্স, সে যে চাকরি করছে সেটাও বাতিল করার নির্দেশ দেয়। একটা সিঙ্গেল এভিডেন্সও যেন না থাকে। ওকে স্যার। অধিক উত্তেজিত কিংবা চাপে সানিদ লাঞ্চ করতে পারে না, শুধুমাত্র পানি পান করে শুকনো গলাটা ভিজিয়ে নেয়। প্রতিপক্ষ নাসির চৌধুরীর ওপর সে যেমন গতিবিধি রেখেছে তেমনি ওপরে রাখছে নাসির চৌধুরীর গতিবিধি, তা বুঝতে পারে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, তবে সানিদ নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে, অন্তত আজকের দিনের জন্য। ঠিক বিকেল 4টায় প্রেস ব্রিফিং অফিসারের নির্দেশে ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হয়। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী শেষ হয় ভোট গ্রহণ। বিকেল 5টার দিকে সমস্ত কার্যক্রম থেকে প্রেসাইডিং অফিসারের উপস্থিতি, প্রার্থীদের এজেন্টের সামনে ব্যালট পেপার খোলা, প্রতিটি ভোট কক্ষে শুরু হয় ভোট গণনা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দা আনুষ্ঠানিক প্রার্থীরা কত সংখ্যক ভোট পাচ্ছে সেটা উপাত্ত সরাসরিভাবে দেখানো হয়। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় 10 এলাকায় কেন্দ্রীয় ভোট গণনা শেষ হয়। সেখানে সানিদ শাহজাহান খানের পাশে যুক্ত হয় 5,08,776 ভোট এবং নাসির চৌধুরীর পাশে যোগ হয়, এখানে ভুল গেছে, সেখানে সানিদ শাহজাহানের খানের পাশে যুক্ত হয় 5,876 ভোট এবং নাসির চৌধুরীর পাশে যোগ হয় 7,920 ভোট। সুকনিবাসের ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে সকলে নীরব। এই মুহূর্তে চোখে মুখে অস্থির উৎকণ্ঠা। সানজি হঠাৎ করে এমন ব্যবধান সৃষ্টি হওয়াতে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সেন স্থির মুখের দিকে তাকিয়ে এক পলক পায়চারি শুরু করে। কেমন যেন বুক ধরফর ধরফর করছে তার। বুঝতে পারলাম না এতটা ব্যবধান সৃষ্টি হলো কেন। সানিদের কি এই এলাকাগুলোতে পরিকল্পনার দুর্বল ছিল? স্থির হন বাবা, একটা মাত্র 10 কেন্দ্রের ফল। শহরের কেন্দ্রগুলো আসতে শুরু করলে পার্থক্য কমে যাবে। সময় যত গড়াতে থাকে গণনার পারও তত চড়াকে উঠতে শুরু করে। শহরের আধুনিক এবং তরুণ ভোটের আদর্শিক কেন্দ্রের ফলাফল সন্ধ্যা 7:30টায় 70 কেন্দ্রের ভোটের ফলাফল এসে দাঁড়ায়। সানিদ শাহজাহান খান 40,850 ভোট, নাসির চৌধুরী 39,350 ভোট। 1500 ভোট এগিয়ে থাকে সুকনিবাসের সবার মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। সাঞ্চি গিয়ে বসে শেহরিনের পাশে। শেহরিন জমে যাওয়া ঠান্ডায় দুটো হাত ভাঁজ করে রেখেছে যেন, কিন্তু স্বস্তি টিকে না কিছুক্ষণের মধ্যে পাহাড়ের পর্বতের মতো জনবহুল ও নাসির চৌধুরীর প্রভাবশালী কেন্দ্রগুলোর ফলাফল এসে যোগ হয়। রাত 8:30টার দিকে 130 কেন্দ্রের ফলাফল এসে দাঁড়ায়। সানিদ শাহজাহান খান 76,600, নাসির উদ্দিন চৌধুরী 79,900 ভোট। আমি আগেই জানতাম এই নির্বাচনের কৌশল নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা হয়নি সান্নিধ্যর। রাজনীতি আবেগের জায়গা নয়, যে স্মার্টনেস দেখালেই ভোট সে নিজের দখলে আনতে পারবে। শাহজাহান সাহেব রাগান্বিত স্বরে বলা কথায় মিসেস নাজনীন আতঙ্কের মাঝে বিরক্ত হয়ে বললেন, এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমার ছেলে দরকার পড়েনি চেহারা দেখিয়ে রাজনীতি করার। তুমি দেখো না কত পরিশ্রম করে ছেলেটা, ও ওর যোগ্যতা দিয়ে রাজনীতি করে। তোমার ছেলের ধৈর্য নেই, বাকবিচার করে না কোনো ক্ষেত্রেই। এই এলাকায় ভোট ওর পক্ষে না থাকার কারণ সে মেম্বারকে ধরে পিটিয়েছিল। বলেছিলাম মারতে হবে না, পুলিশে দাও। না, সে তো কারো কথা শুনবে না। মারামারি না করলে তো তার পেটের ভাত হজম হয় না। তার ওপর মাঝে মাঝে এত এত দুর্ঘটনা। শুরুতে যে পজিশন ছিল সেটা এখন ধরে রাখতে পারেনি নিজের কাজকর্মে। উপস বাবা, চুপ করবে তুমি? এখনো তো কাছাকাছি আছে, এত টেনশন নিচ্ছ কেন? মিসেস নাজনীন দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু তো আমার ভুল ধরো। এখন তোমার বাবাকে দেখো, বলো সানিধ্য কিভাবে এতটা অধৈর্যশীল হয়েছে। প্রমাণ পাচ্ছ তো এই মানুষটার কারণেই আমার ছেলে ওই রকম হয়েছে, নয়তো সারফাজের মতোই হতো। হ্যাঁ, এখন তো ছেলের দোষ আমার ঘরে আসবে। বাবা মা প্লিজ।
শেহরিন অনুরোধে মিসেস নাজনীন শাহজাহান সাহেব চুপ হয়ে যায়। একে অপরের ওপর দোষ চাপানো শেষে মনোযোগ দেয় আবারও টিভির স্ক্রিনে। আর মাত্র 20টি কেন্দ্র বাকি। গলা শুকিয়ে কাঠ হয়ে আসে শেহরিনের। তবুও নিজেকে স্থির রাখার চেষ্টা। চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে কেমন। এত প্রচেষ্টা, এত পরিশ্রম, সব কি তবে বৃথা যাবে? সব শেষ কেন্দ্রের ফলাফল যুক্ত হতে হতে রাত 9টা পার হয়ে যায়। চূড়ান্ত বিজয়ী ফলাফল আসতে আসতে শেহরিন সানজি বসা ছেড়ে উঠে পড়ে। একজন অতিরিক্ত অস্থিরতায় ডুবে গিয়ে শ্বাসকষ্টে ভুগছে। অন্যজন লাগামহীন কাঁপুনিতে চোখ মুখ ফ্যাকাশে করে ফেলেছে। অপরদিকে মিসেস নাজনীন অদূরে গিয়ে বসে দুহাত তুলে ছেলের জন্য শুরু করেছে দোয়া। সান্নিধ্য শাহজাহান খান প্রাপ্ত 1,02,900। নাসির চৌধুরী 88,285 ভোট। সুকনিবাসে এক মুহূর্তে বিদ্যুৎ গর্জন করে ওঠে যেন। বজ্রপাতে ন্যায় গলার স্বর ভেঙে জড়ালো ধ্বনি। মেতে ওঠে সবাই উল্লাসে। সেই ধ্বনি দেওয়ালের সাথে প্রতিধ্বনিত হতে শুরু করে বাহির পর্যন্ত। শেহরিন সানজি একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। সুখের কান্নায় ভেঙে পড়ে দুজন। বাদনহার আনন্দে দিশেহারা হয়ে ওঠে সুখনিবাসের প্রতিটি হৃদয়ের স্পন্দন। রাত 12:30টার দিকে রিটার্নিং অফিসার কার্যালয় হতে চট্টগ্রাম 2 আসনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে সান্নিধ্য শাহজাহান খান। দলীয় নেতাকর্মীদের হতে সমর্থনের ব্যাপারে উচ্ছ্বাসে হতবিম্বল হয়ে পড়ে এই বিজয়ী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মধ্যরাতে তাদের জয় উল্লাস নিয়ে দিনের উজ্জ্বলতাকে হারে মানিয়ে দেয়। সান্নিধ্য আনঅফিসিয়ালি রেজাল্ট শিট রিটার্নিং অফিসারের হাত হতে গ্রহণ করে সরাসরি চলে আসে সারফাজের কাছে। শত শত নেতাকর্মীদের মাঝে নির্বিকার চিত্তে জাপটে ধরে বড় ভাইকে, তার অভিভাবককে, তার সকল কাজের সমাধানদাতাকে। ঘামস্নিগ্ধ তার পাঞ্জাবি, চোখে রাজ্যের ক্লান্তি। সুদর্শন মুখখানিতে নেই কোনো গম্ভীরতার আভাস। নিয়মের বাহিরে নির্দ্বিধায় নিজেকে সে ভেঙে এক কঠিন জয়ের লড়াইয়ে। সারফাজের চোখে কোণে এক ফোঁটা অশ্রু এসে ভিড় করে। হঠাৎই এই দৃশ্য দেখে তার মনে পড়ে কোনো এক সময় ক্লাস 10-এর বোর্ড পরীক্ষায় এই মাথা গরম করা ছেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে তাকে এভাবেই জড়িয়ে ধরেছিল। তখন তার হাতে ছিল একরকম নাম্বার শিট। আজ সময়ের ব্যবধানে সবকিছুর বদলে গেল, ভালোবাসার বদলায়নি এক ফোঁটাও। কংগ্রাচুলেশনস এমপি সাহেব, আমার ছায়া হয়ে থাকতই, আমি সবসময় আছি। সান্নিধ্যর চোখের কোণে শুধু সামান্য জল। শত শত ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে সেই ঘনিষ্ঠ আঙ্গুলে খুব নির্বিকারে মুছে ফেলে তা। অতঃপর আসিফ আব্রাহাম রিমনের সাথে আলিঙ্গন। এই মানুষগুলো তার আস্থার, বিশ্বাসের, ভরসার মানুষ। সৃষ্টিকর্তা তাকে হয়তো কোনো বড় পুণ্যের বিনিময়ে এই মানুষগুলো তার জীবনে পাঠিয়েছিল। এদের জন্যই রাজনীতির জগতে এমপি সান্নিধ্য শাহজাহান খান এত পরিচিতি, এত আলোচিত। চট্টগ্রাম 2 আসনের এমপি পদের মুকুটটা, পেছনে তাদের অবদান জীবনে অনেক ভুলবে না সে। 21শে জুন সকাল 10টা। বিজয়ের দ্বিতীয় দিনে আয়োজন হয়েছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। স্থান চট্টগ্রাম 2 আসনের প্রাণকেন্দ্র ঐতিহাসিক কাজী আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ। মাঠের এক কোণে প্রায় 15 ফুট উঁচু এবং 60 ফুট প্রশস্ত বিশাল মঞ্চ করা হয়েছে। মঞ্চের বিশাল এলইডি স্ক্রিন জুড়ে সান্নিধ্য শাহজাহান খানের ছবি। পাশে স্বতঃস্ফূর্ত প্রার্থী হিসেবে প্রতীক সঙ্গে নির্বাচনীয় স্লোগান। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানিক আগে থেকেই মাঠের কানায় কানায় পূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রাজি করা হয়েছে চারদিকে। নিশ্চিত এই নিরাপত্তার বেষ্টনী বহর বিজয়ী নেতার ক্ষমতা ও অবস্থানের সুস্পষ্ট বার্তা। মাঠের অর্ধেক জুড়ে সারিবদ্ধভাবে পাতা হয়েছে চেয়ার। মঞ্চের একপাশে গণমাধ্যম কর্মীদের জন্য সংরক্ষিত আসন। মঞ্চের ঠিক সামনে আলাদা ব্যারিকেড দিয়ে বিশেষ করে প্রস্তুত করা হয়েছে ভিআইপি এবং বিশেষ অতিথিদের বসস্থান। সেখানে সদ্য নির্বাচিত এমপি সাহেবের পরিবার সহ সাহামিকা। মিসেস নাজনীনের কোলে বসা রাজকন্যার ডাক শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় বাঁধা ঝুঁটি, পরনে সাদা রঙের ফ্লোরাল অ্যাপ্লিকেশনের লেয়ার নেট ফ্রক। চোখ দুটো তার উৎকণ্ঠ, ছোট্ট হয়ে তাকিয়ে আছে বেবি মানিকের দিকে। রাজকন্যার চাহনি নিজের দিকে পড়তেই বেবি মানিক ফোকলা মুখে ফুটে অস্ফুট হাসি। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে তৎক্ষণাৎ। বাম পকেটে হাতড়ে শুকিয়ে মচড়ে যাওয়া গোলাপ ফুলের ডাল রাজকন্যার দিকে বাড়িয়ে দেয়। রাজকন্যা ডালের দিকে কিঞ্চিৎ তাকিয়ে দৃষ্টিতে, অতঃপর কোমল হাত বাড়িয়ে ডালটা মুঠো পুড়ে নেয়। তাসিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সাহামিকার দিকে। এই প্রথম ইয়োপানি তার সাথে কথা শুনেছে।
তার দেওয়া কিছু একটা হাতে নিয়েছে। অন্য সময় তো ফিরেও তাকায় না তার দিকে, দেখলেই দৌড়ে পালায়। খুশিতে বেবিমণি লাফিয়ে ওঠে। দু হাতে তালি বাজাতে বাজাতে সে পাশে বসা ফুপিমণিকে জড়িয়ে ধরে। বেবিমণি, লাফাচ্ছিস কেন? ফুপিমণি, ইয়োপানি আমার ফুল নিয়েছে। সানজি তড়া করে পাশে ফিরে তাকায়। আমার কোলে সাদা পরিটার হাতে কিছু একটা দেখে সে কপাল কুঁচকে বলে, কই গোলাপ? ও হো, ইয়োপানির হাতে দেখো। আমি তো শুকনো লাকড়ি দেখতে পাচ্ছি। লাকড়ি কি? সানজি দৃষ্টি সরিয়ে এনে বেবিমানিকের দিকে তাকায়, তাতে দাঁত চেপে বলে, শুকনো ডাল রে পাগলা। এটা তুই কি দেখছিস? ছিছি, তুই যে গরিব আলাভোলা প্রেমিক, এটা কি বড়লোক রাজকন্যার সামনে প্রমাণ না করলেও হতো না? গোলাপের জায়গায় ডাল দিয়েছিস। তাসিন ফুপিমনির কথায় পকেট হাতড়ে তে শুরু করে। আশ্চর্য, সে তো পুরো একটা ফুল পকেটে ঢুকিয়ে রেখেছিল। তাহলে শুধু ডাল এলো কিভাবে? আর পাপড়িগুলো কোথায়? তুই এখন এই ফুল কোথায় পেয়েছিলি তাই বল। ওই যে চাচিমণি বাসে আসে ওই দিন তুমি যে বাগান থেকে এনেছিলে, তুই সেদিন ফুল পকেটে ঢুকিয়ে রেখেছিলি। তাসিন নিষ্পলক চাহনিতে মাথা ঝাঁকিয়ে সাই জানায়। সানজি দীর্ঘশ্বাস ছেড়ে কপালে হাত রেখে বলে, তাই তো বলি, আজ তোর মামনি অন্য প্যান্ট পরানোর জন্য এত চেষ্টা করলো, কিন্তু তুই নাসরবান্ধা হয়ে এটাই কেন পরলি? বাসায় পরার প্যান্ট পরে এখানে আসলি, তবেও খুললি না। এখন সবকিছু বুঝতে পারছি, ফুলের জন্য এত কিছু। হাই খোদা, তুই তো দেখছি মজনু। ফারহাদকে হার মানিয়ে দিবি রে বেবি মানিক। এটা শুধু আমার ইহপানি। তো তোর ইহপানিকে এত সুন্দর ফুল দিতে পারলি না? ও ফুপিমণি, আমি কি এত বুঝি নাকি? তোর প্রেমিক হওয়া কঠিন, প্রেমও হওয়া কঠিন। ভালো বেগে পোহাতে হবে তোকে দেখছি। ঘড়িতে বাজে 11টা 15। চারদিকে শুরু হয়েছে প্রবল স্লোগান আর করতালি। জনগণের ভিড়ে ঠেলে মঞ্চে ওঠার আগ মুহূর্তেই নেতা সাহেব বিশেষ কারণ দেখিয়ে কিছুটা আড়ালে চলে যায়। আসিফ আবরান সঙ্গে সঙ্গে মিডিয়ার ফোকাস মঞ্চের দিকে নির্দেশনা দিল। সেদিকে সবাইকে রাখে ব্যস্ত। ভাঁজবিহীন শুভ্র পাঞ্জাবি পরিহিত নেতা সাহেব চোখ হতে সানগ্লাস খুলে ফেলে। ধীর পায়ে শীতল মুখরেখায় মঞ্চের পেছনে বাবা মেয়ের মোলাকাতের মাঝে করে অংশগ্রহণ। রেজওয়ান সাহেব ঢাকা হতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন একটু আগেই। এসেছেন শুধুমাত্র সান্নিধ্যের অনুরোধে, কিন্তু সেটা অজানা ছিল শেহরিনের। এই জমাট বাঁধা ভিড়ের মাঝে বাবাকে হঠাৎ দেখতে পেয়ে মেয়ে খুশিতে আত্মহারা। সব নিয়ম ভেঙে দৌড়ে চলে যায় সে বাবার বুকে। সান্নিধ্য রেজওয়ান সাহেবের কাছাকাছি আসতেই শেহরিন সরে গিয়ে দুজনের জায়গা করে দেয়। সান্নিধ্য কিঞ্চিৎ প্রসারিত হতেই সরাসরি আলিঙ্গনের মাঝে কুশলিত বিনিময় বিশেষ মানুষের সাথে। কংগ্রাচুলেশন স্যাম, খুব খুশি হয়েছি। ইউ ট্রুলি ডিজার্ভ ইট, প্রাউড অফ ইউ। ভেতরে থেকে শ্রদ্ধা আসছে আপনার প্রতি। বাবা হিসেবে আপনি অতুলনীয়। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। সুসন্তান হিসেবে নিজের মেয়েকে গড়ে তুলেছেন আপনি, যাকে পেয়ে আমি ভাগ্যবান। লিস্টে সবার ওপরে আছি। রেজন সাহেব সান্নিধ্যের পিঠ চাপড়ে অভিবাদন জানায়। সান্নিধ্য সম্মান আর সুখে সেই নীরবে আলিঙ্গনগুলো কর্মমধ্য স্মিত হাসে। মেয়েকে শির দ্বারা সম্পন্ন কঠিন ব্যক্তিত্বের হাতে তুলে দিয়ে বলেন, মা, একটা প্রশ্ন, ক্লিয়ার উত্তর চাই। জি বলুন, তুমি সুখী? সেন উত্তর দিতে সময় নেয় না 1 সেকেন্ড। ঠোঁটের কোণে প্রফুল্লিত হাসি বজায় রেখে মাথা নাড়িয়ে বলে, ভীষণ খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তোমাকে লাগবে জীবন চলার পথে। আমার সরল জটিল সমস্যার সমাধান তুমি বাবা। কখনো ভেবো না তুমি দায়িত্ব মুক্ত। তোমার দায়িত্বের বেড়া জালে আবদ্ধ রেখে আমি নিজের কাছে ধরে রাখবো। পালানোর পথ খুঁজে পাবে না, বা খুঁজেও লাভ নেই। মামুনির সঙ্গে আমার কথা হয়েছে মনে মনে। মামুনিকে জানিয়েছি তোমাকে না, মামুনিও জানিয়েছে তোমাকে না ছাড়তে। রেজন সাহেব মেয়ের কথায় মাথায় হাত রেখে হাসলেন। সত্যি সে মনে মনে চেয়েছিল দায়িত্বমুক্ত কথাটা সামনে আনতে, কিন্তু মেয়ে তার আগে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। মামুনি মনে মনে জানিয়েও দিয়েছে, পাগলি মেয়ে। তবে এখন থেকে যতদিন বাঁচবে সে মেয়ের সুখেই বাঁচবে। বাবা হিসেবে সন্তানের সুখ নিয়ে বেঁচে থাকার আনন্দই যে আলাদা। ধবধবে সাদা কুর্তির সাথে সাদা ওড়না ঢাকা অর্ধ মাথা, চোখে নেতা সাহেবের মতো সানগ্লাস, দুপাশ হতে চুলগুলো বেরিয়ে আসে। মুখে ওপর খাচ্ছে লুটোপটি। সান্নিধ্য হাতের ভাঁজে হাত রেখে জীবনের প্রথম কোনো রাজনৈতিক মঞ্চে ওঠে শেহরিন।
চারদিকে অসংখ্য নেতাকর্মীকে নির্দিষ্ট দূরত্ব রেখে নেতা সাহেবেরকে তাকে আগলে রাখে একদম নিজের কাছে। দু চোখ যত দূর যাচ্ছে শুধু জনতার ঢল চোখে পড়ছে। এমপি সান্নিধ্য শাহজাহানের সঙ্গে মিসেস সান্নিধ্যকে দেখা মাত্রই নারী পুরুষ সকলে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। ভোট প্রচারণায় শেহরিন যে সমস্ত মানুষের সঙ্গে পরিচিত হয়েছিল তারা অর্ধেকই আজ উপস্থিত হয়েছে। সে নিজেই উচ্ছ্বাসিত হয়ে উঠেছে তাদের দেখে। নেতা সাহেবের সাথে সবাইকে হাত নাড়াতে অভিবাদন জানায় হাসি মুখে। মঞ্চে নেতা সাহেবের সঙ্গে তার ব্যক্তিগত নেত্রী সাহেবা একসঙ্গে হাত নাড়ায়। মুহূর্তে ক্যামেরায় ক্যাপচার করে রাখে তে বলে না সানজি। ফট করে কয়েকটা ফটো ক্লিক করে ফেলে সে। কি দারুণ লাগছে দেখতে, ঠিক যেন বাঘের পাশে বাঘিনী দাঁড়িয়ে আছে, তেজ অন্যরকম। সানজি সানিদের হোয়াটসঅ্যাপে ফটোগুলো সেন্ড করে, দ্রুত হাতে টাইপ করে লেখে, এই অমূল্য 3টা ছবির জন্য পারিশ্রমিক হিসেবে 5,000 টাকা নির্ধারিত করা হইল। আপত্তি জানালে আরো 1,000 টাকা বাড়ানো হবে। আর হ্যাঁ, আপনাকে ভোট দিয়েছি, সেটার মূল্য কত নির্ধারিত করা হইবে সেটা এখনো ভেবে চলেছি, তবে অতি শীঘ্রই জানানো হইবে। চিন্তা লইয়েন না, মনে রাখবেন শাহজাহান সাহেবের শেরনি বিনা পয়সায় কাজ করে না। ফিক করে হেসে ওঠে সানজি। ট্যাক্সখানা পাঠিয়ে টুপ করে ফোন বন্ধ করে ফেলে। এমপি সাহেব এখন না দেখুক, পরে তো দেখবে। কড়াই গন্ডা হিসাব চুকিয়ে নিবে তখন। সান্নিধ্য সেনের স্বতঃস্ফূর্ত দেখে পাশ ফিরে তাকায়, শান্ত গলায় বলে, মিসেস সান্নিধ্য, আপনার সমর্থন দেখে জেলাস ফিল হচ্ছে। এত অল্প সময় পপুলারিটি তো আরও আমি নিজেও পাইনি। বুঝতে হবে না বউটা কার। রাজনীতি বনাম প্রেমনীতি থাকলে এবার বাদ দেওয়া যাক, কি বলেন? রাজনীতি বনাম প্রেমনীতি সারা জীবন ধ্রুবক হিসেবে থাকবে। আপনি এখনো রাজনীতি পছন্দ করেন না বলবেন? শেরিন আশেপাশে তাকে সানিদের কানে মুখ রেখে ধীরে ধীরে কণ্ঠে বলে, প্রতিদ্বন্দ্বীরা সবসময় যে ক্ষতি করে এমনটা কিন্তু নয়। চরম বিপদেও অনেক সময় নিয়মের বাইরে গিয়ে সাহায্য করে। ধরুন আমিও তাই করেছি পৃথিবীতে। তাহলে তুমি একমাত্র প্রতিদ্বন্দ্বী যে কিনা প্রতিপক্ষের বিজয়ে তার হাত ধরে জয় উদযাপন করতে এসেছ। এক্সকিউজ মি মিস্টার এমপি সাহেব, ঢাকা হতে চট্টগ্রামে ভোটার বানিয়েছেন, এইটুকু ফায়দা তো লুটবো, তাই না? ঠিক আছে, আমারও হিসাব তাহলে তোলা রইল রাতের জন্য। শেরির নখ দ্বারা নেতা সাহেবের হাতের তালু খামচে ধরে। সামনের দিকে দৃষ্টি তার এত ভালোবাসা পেয়ে স্নিগ্ধ হয়ে উঠেছে মুহূর্তেই। সামনে ভিআইপি আসনে বসে থাকা দুজন বিশেষ মানুষের দিকে তাকে মনে মনে বলে ওঠে, ধন্যবাদ সানজি আপু, আমার জীবনে বোন হয়ে আসার জন্য। তোমাকে আমি একটু বেশি ভালোবাসি। ধন্যবাদ শারফাজ ভাইয়া, আমার জীবনে বড় ভাই হয়ে আসার জন্য। আপনাকে দেখলে আমার ভিতর থেকে সম্মান আসে। আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। অনুপস্থিত আরও দুজনকেও ধন্যবাদ দিতে ভোলে না সে। অদূরে থেকে তাকিয়ে থাকা ঠোঁট নাড়িয়ে সমুদার স্বরে বলে, ধন্যবাদ শেফালি, তোমাকে আমি খুব স্নেহ করি। সেই সাথে ধন্যবাদ শ্রীতমা, আমার জীবনের সত্যকার বন্ধু হয়ে আসার জন্য। তোমাকে খুব মিস করি, মনে প্রাণে দোয়া করি তোমরা ভালো থাকো সব সময়, আমার জীবনের সেরা শুভাকাঙ্ক্ষী হয়ে। এভাবেই থেকো। সমাপ্ত।